আচ্ছা, আপনাদের মনে আছে সেই ছোটবেলায় সেই শিক্ষকদের? যখন কেউ পাশে ছিল না, তখন ওনাদের বলা এক একটা কথা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজ খুব বলতে ইচ্ছা করছে, আমার জীবনের এমন একজন মানুষ ছিলেন, ওনার নাম শ্যামলবাবু। আজ আমি যতটুকু যা হতে পেরেছি সবটাই ওনার জন্যই। আজও যখন কোনো মুহূর্তে ভাবি হেরে যাব, আর পারছি না, ঠিক সেই সময় ওনার বলা কথাগুলো মনে পড়ে যায়। হেরে যেতে যেতেও যেন মনে হয় এইবার ঘুরে দাঁড়ায়। এইরকম শিক্ষকদের সম্পর্কে যত বলবো ততই বলা কম হবে। তবে আপনাদের আমার স্মৃতি দিয়ে বোর করব না। আপনারা বরং শুনুন আজকের গল্প, নরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের হেডমাস্টার। টাইপ করা কতগুলি জরুরি চিঠিপত্রে নাম স্বাক্ষর করছিলাম। টাইপিস্ট পরেশবাবু নিজে এসে সামনে দাঁড়িয়ে রয়েছেন। আজই চিঠিগুলো ডাকে পাঠাতে হবে। সই করতে করতে একটু ধমকও দিলাম পরেশবাবুকে। একেবারে ছুটির সময় এলেন, এক্ষুনি উঠবো ভাবছিলাম। পরেশবাবু বোধ হয় তার সহকারীর ঘাড়ের দোষটা চাপাতে যাচ্ছিলেন, বেয়ারা নিতাই এসে সামনে দাঁড়ালো। তোমার আবার কি চাই? আরও একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান, স্লিপ দিয়েছেন। একবার তাকিয়ে দেখলাম অফিসেরই ছোট্ট ভিজিটিং স্লিপ। পেন্সিলে লেখা দর্শন প্রার্থীর নাম কৃষ্ণপ্রসন্ন সরকার। দেখা করতে চান নিরুপম নন্দীর সঙ্গে। উদ্দেশ্যটা উচ্চ, হয়তো গুচ্ছও বলা যায়। নাম দেখে কারোর মুখ মনে পড়ল না। বল, বসতে হবে, ব্যস্ত আছি। চিঠিগুলোতে নাম স্বাক্ষর শেষ করতে না করতেই ক্লিয়ারিং ডিপার্টমেন্টের বেয়ারা শীতল আরও এক গাদা চেক এনে হাজির করল। চেকগুলোর উল্টো পিঠে ব্যাংকের অ্যাকাউন্টেন্টের সই চাই। নিয়ে যাও, এখন আর সই হবে না। বেয়ারা চেকগুলো ফিরিয়ে নিয়ে যেতে ক্লিয়ারিংয়ে ইনচার্জ পরিমলবাবু নিজেই সেগুলোকে ফের বয়ে নিয়ে এলেন। সব ঠিক করে রেখেছি, শুধু আপনার সইটাই বাকি। কাল শনিবার, এসেই তাড়াতাড়ি হাউসে পাঠাতে হবে। তা জানি, একটু আগে পাঠালেই তো পারতেন। এরপর থেকে কোনো কাগজপত্রে 2টোর পর আমি কিন্তু সই করব না। অমনিতেই আমার ডিপার্টমেন্টের একজন লোক শর্ট আছে। তারপর বিনয়বাবু আজ আসেননি, সব ঠিকঠাক করে আনতে একটু দেরি হয়ে গেল। এখন শুধু আপনার সইটা হলেই হয়ে যায়। শুধু সই? ভাবখানা এই, আমরা এত পরিশ্রম করছি আর আপনি শুধু সইটা করতে পারবেন না? সংক্ষেপে কেবল নিজের নামটুকু তো স্বাক্ষর করতে এত কষ্ট বোধ করছেন আপনি? কিন্তু সই করাটা যে সবসময় সহজ এবং প্রীতিপ্রদ নয়, সে ধারণা এদের নেই। মনে পড়ল ছেলেবেলায় নাম স্বাক্ষর করতে শিখে যেখানে সেখানে দেয়ালে, কপাটে, বাবার নতুন পঞ্জিকায়, পুরনো দলিলে নিরুপম নন্দীকে অমর করে রাখবার কি চেষ্টাই না করেছে। কিন্তু ঠেকে ঠেকে এখন শিক্ষা হয়ে গেছে। যত্রতত্র নাম স্বাক্ষর করতে আজকাল সহজে স্বীকৃত হই না। অনেক কুণ্ঠা, অনেক কার্পণ্য প্রকাশ করি। তা সত্ত্বেও অফিসের রাশি রাশি কাগজপত্রে নিত্যই যখন নাম স্বাক্ষর করতে হয়, তখন আর নামটাকে নিজের নাম বলে মনে হয় না। এমনকি অক্ষর পরিচয়ের উপর ঘৃণা জন্মে যায়। স্বাক্ষর পর্ব শেষ হয়ে উঠে দাঁড়িয়েছিলাম, হঠাৎ টেবিলের উপরে সেই চিরকুটটি চোখে পড়ল। কৃষ্ণপ্রসন্ন সরকার। জ্বালাতন করে ছাড়লে। বেয়ারাকে ডেকে বললাম, কে একজন ভদ্রলোক বাইরে আছেন, আসতে বলো। একটু পরেই ভদ্রলোক আমার চেম্বারের কাটা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। তাকে দেখবার সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়ালাম। এই কি মাস্টারমশাই, আপনি? আমাদের সাগরপুর এমই স্কুলের মাস্টারমশাই। মাস্টারমশাই ততক্ষণে আমার সামনের চেয়ারটায় বসে বললেন, বসো বসো, কয়েকদিন ধরেই আসবো ভাবছিলাম, শেষ পর্যন্ত এসেই পড়লাম। ছেলেবেলার শিক্ষক। হাত জোর করে নমস্কার চলে না, পায়ে হাত দিয়ে প্রণামে বিধেয়। কিন্তু ইউরোপীয় পোশাকে প্রণামের প্রাচ্য পদ্ধতির অনুকরণ অশোভন না হোক একটু অসুবিধাজনক।
তবু একটু ইতস্তত করে শেষ পর্যন্ত উঠে দাঁড়ালাম। তারপর এগিয়ে এসে নিচু হয়ে মাস্টারমশাইয়ের পামসু ঢাকা পা দুটোয় আঙুল ছোঁয়ালাম। আঙুলে অবশ্য ধুলো লাগলো না, কিন্তু মনে হলো নতুন কেনা টায়ের আগাটা মেঝের ধুলোয় মাখামাখি হয়ে গেল। সত্যি পায়ের ধুলো নেই কিনা দেখবার জন্যই মাস্টারমশাই এতক্ষণ অপেক্ষা করেছিলেন। এবার নিঃসংশয় হয়ে হাত ধরে বসিয়ে বললেন, থাক থাক থাক, সিটে বসো গিয়ে, ভালো তো সব। নিশ্চিন্ত হয়ে আত্মপ্রসাদে এবার একটু হাসলেন মাস্টারমশাই। আর আমি অবাক হয়ে দেখলাম তার সামনের দুটো দাঁত মাস্টারমশাইয়ের পড়ে গেছে। মনে পড়ল দাঁতের ওপর ভারী যত্ন ছিল মাস্টারমশাই। নিমের ডাল ভেঙে রোজ সকালে দাঁত মাজতেন। লবঙ্গ হরিতকি ছাড়া কোনোদিন পান খেতে তাকে দেখিনি। স্বাস্থ্যবিজ্ঞানের দাঁতের অধ্যায়টা একেবারে লাইন বাই লাইন মেনে চলতেন মাস্টারমশাই। তবু দন্তপংক্তিতে ভাঙন ধরেছে। ফিরে গিয়ে নিজের চেয়ারে বসলাম। বললাম, দাঁত দুটো পড়ে গেছে দেখছি। ইয়েস, আই হ্যাভ লস্ট 2 of them, কিন্তু আরগুলো সব শক্তই আছে। শেষ কথাটায় মাস্টারমশাইয়ের দৃঢ় আত্মপ্রত্যয় ফুটে উঠল। তারপর স্কুলের কি খবর বলুন, কেমন চলছে? স্কুল? তুমি কি দেশ গায়ের কোনো খবরই রাখো না নাকি? না, শিগগির কোনো খবর টবর। স্কুল আমি ছেড়ে দিয়েছি। সে কি স্যার, আপনি স্কুল ছাড়লেন? হ্যাঁ, ছেড়ে এসেছি যখন সবই বলবো, সবই শুনতে পাবে। তার আগে যে জন্য আসা, একটা চাকরি বাকরি জোগাড় করে দাও নিরুপম। তোমাদের অফিসে আছে নাকি খালি টালি কোনো জায়গা? আমাদের অফিসে? মাস্টারমশাইয়ের মুখের দিকে আমি একটুকাল অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিনি কি পরিহাস করছেন? কিন্তু পরিহাসের সম্পর্ক তো নয়। তাছাড়া ঠাট্টা পরিহাসের মতো মুখের ভাবও এখন তার নেই। দাঁতগুলো শক্ত থাকা সত্ত্বেও গাল দুটো ভাঙা ভাঙা চোয়ালে জেগে আছে। গভীর রেখা পড়েছে কপালে। কালো লম্বাটে মুখখানায় কেমন এক ধরনের করুণ শীর্ণতা। মাথার চুল ছোট করে ছাঁটা, কিন্তু কালোর চেয়ে সাদা রঙের ভাঁজই চুলে বেশি। হঠাৎ যেন একটা ধাক্কা খেলাম। হেডমাস্টার মশাই বুড়ো হয়েছেন। তার যুবক বয়সের কিশোর ছাত্র ছিলাম আমরা। মাস্টারমশাই বার্ধক্যে নিজের বয়োবৃদ্ধির সম্পর্কে যেন নতুন করে সচেতন হয়ে উঠলাম। কিন্তু এ কি বলছেন মাস্টারমশাই? 50 বছর পার হয়ে গেছে বয়স। এই বয়সে তিনি নতুন করে চাকরিতে ঢুকবেন? মাথায় কি ওর? মাস্টারমশাইয়ের প্রশ্নের জবাব না দিয়ে বললাম, স্কুল ছেড়ে এলেন কেন? ছেড়ে এলাম কেন? ছাড়বো নাকি স্ত্রী পুত্র নিয়ে এই বুড়ো বয়সে না খেয়ে মরবো, তাই বলো তোমরা? বেয়ারা এবার দৌড় ঠেলা দিয়ে উঁকি দিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2 বাজে। চলুন মাস্টারমশাই, বেরোনো যাক। যেতে যেতে সব শুনবো। ডালহৌসি স্কোয়ারের মোড় থেকে দক্ষিণ কলকাতা গ্রামে ট্রাম ধরলাম। তারপর মাস্টারমশাইয়ের পাশাপাশি বসে শুনতে লাগলাম সাগরপুর এমই স্কুল আর তার হেডমাস্টারের ইদানিংকার ইতিহাস। পাকিস্তানের হুজুগে গায়ের বেশিরভাগ হিন্দু ছাত্র চলে আসায় স্কুলের ছাত্র সংখ্যা প্রায় 10 আনি কমে গেছে। বাকি 6 আনির মধ্যে অর্ধেকের বেশি ছাত্রের কাছ থেকে নিয়মিত মাইনে আদায় হয় না। একমাত্র সরকারি সাহায্য 50 টাকাই ভরসা। স্কুলের 5 জন মাস্টারের মধ্যে সেটা বাটোয়ারা হয়। সাহায্য বৃদ্ধির জন্য জেলা শহরে গিয়ে ধরাধরি করেছেন হেডমাস্টার, কিন্তু ইন্সপেক্টর এসে স্কুল পরিদর্শন করে রিপোর্ট দিয়েছেন স্কুলের ছাত্র সংখ্যা যা, তাতে 50-এর চাইতে বেশি সাহায্য সাগরপুর এমই স্কুল আশা করতে পারে না। 4 মাইল দূরে হোসেনপুরের নতুন এমই স্কুলের ছাত্র সংখ্যা সাগরপুরের 1.5।
অথচ সে স্কুলের বরাদ্দ 50-এর চাইতে এখন 5 টাকা কমই আছে। কিন্তু এতেও হেডমাস্টারও ঘাবড়াননি, টুকটাক করে চালিয়ে নিচ্ছিলেন সংসার। সবচেয়ে বড় ভরসা ছিলেন স্কুলের সেক্রেটারি নিত্যনারায়ণ চৌধুরী। চৌধুরী বাড়ির টিউশনিও গোড়া থেকেই বাধা ছিল হেডমাস্টারের। নিত্যনারায়ণ বাবুর ছোট ভাইদের থেকে শুরু করে তার ছেলে মেয়ে নাতি নাতনিদের পর্যন্তই হেডমাস্টার মশাই পড়িয়েছেন। প্রথমে 15 টাকায় আরম্ভ করেছিলেন। চৌধুরী মশাইয়ের নাতি নাতনির সংখ্যা বছরের পর বছর বাড়তে থাকায় টিউশনির টাকার অঙ্ক বেড়ে বেড়ে 35 পর্যন্ত উঠেছিল। স্কুলে লিখতে হতো 60, মিলত 40। মাইনের সঙ্গে টিউশনির উপরি টাকা সংযোগ করে চলত। কিন্তু পাকিস্তান হওয়ার পর চৌধুরীরাও শেষ পর্যন্ত দেশ ছাড়লেন। ছেলেরা পুত্র কলত্র নিয়ে কেউ কলকাতা, কেউ এলাহাবাদ, কেউ দিল্লি পর্যন্ত পাড়ি দিল। নিত্যনারায়ণ নিজেও এলেন শহরে। হেডমাস্টার মশাই বললেন, আপনারা সশ্রদ্ধ চলে গেলে চলবে কি করে? আমরা কি করব? তাই তো মাস্টার, তোমার সমস্যাটা তো রয়েই গেল। বাড়িতে ছেলে পুলে তো কেউই রইল না, পড়বে কে? নিত্যনারায়ণের 4 বছরের নাতনি পাপড়ি পয়সার লোভে দাদুর পাকা চুল বেছে দিচ্ছিল। সমস্যার সমাধানে এগিয়েও এলো। কেন দাদু? সরকার কাকা রইলেন, দারোয়ান মোট বাহাদুর রইল, ঝি রইল, মাস্টার মশাই তাদেরই তো পড়াতে পারবেন। শুনলে মাস্টার, আমার দিদিমণির কথা শুনলে? কিন্তু নিত্যনারায়ণের হাসিতে সমস্যার সমাধান হয়নি। চৌধুরীরা চলে আসবার পরে কুণ্ডুপাড়ায় হেডমাস্টার মশাই 5 টাকার আরও 2টো টিউশনি পেয়েছিলেন, কিন্তু নেননি। সেকেন্ড মাস্টারমশাইয়ের মাস্টারি ছাড়াও আছে মাতুল সম্পত্তি। থার্ড মাস্টারমশাইয়ের আছে মুদির দোকান। হেড পণ্ডিতের উপার্জনক্ষম 2 ছেলে। সেকেন্ড পণ্ডিত শ্রীবিলাস চক্রবর্তী যজমানি আর গুরুগিরি, কিন্তু হেডমাস্টারমশাইয়ের সম্বল ছিলেন চৌধুরীরা। তিনিই হলেন সবচেয়ে বেশি নিঃসম্বল। এদিকে তার পোষ্যের সংখ্যা কিন্তু অনেক। গোড়ার দিকে 3টে মেয়ে, তাদের 2টিকে অবশ্য পার করেছেন। একটি আছে এখনো ঘাড়ের ওপরে। তারপর ছেলে হয়েছে 3টি। বড়টির বয়স সবে 7। দেখলে বিধাতার মা, এমন অসময়ে ছেলে পুলেগুলি হলো। নইলে গীতাকে কোনো রকমে পার করতে পারলে আমার আর ভাবনা ছিল কি? ওই হতচ্ছেলেগুলোর জন্যই তো। বুঝতে পারলাম ছেলেদের ভরণ পোষণের ভাবনায় শেষ পর্যন্ত দেশ আর মাস্টারি দুটোই তাকে ছেড়ে আসতে হয়েছে। মনে পড়ল এই হেডমাস্টারির ওপর কি মমতাই না ছিল মাস্টারমশাইয়ের। টিচার হিসেবে সুখ্যাতি ছিল বলে রতনপুরে আর রাধাগঞ্জে 2টি হাই স্কুলে মাস্টারমশাই চান্স পেয়েছিলেন, কিন্তু জাননি হাই স্কুলে তো আর হেডমাস্টারমশাই হয়ে যেতে পারবেন না। একবার আমাদের সাগরপুর এমই স্কুলকেও হাই স্কুল করবার চেষ্টা করেছিলেন, কিন্তু সবচেয়ে বেশি বাধা দিয়েছিলেন হেডমাস্টারমশাই নিজে। কমিটির মিটিংয়ে বক্তৃতা দিতে উঠে বলেছিলেন, এ প্রস্তাব নিতান্তই অযৌক্তিক। এ গায়ে হাই স্কুল চলবে না, চলতে পারবে না। যদি না চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। কিন্তু অখ্যাত একটি হাই স্কুলের চাইতে কীর্তিমান খ্যাতিমান একটি এমই স্কুলকে আমি বহুগুণে বাঞ্ছনীয় বলে মনে করি। হেডমাস্টারমশাইয়ের কথায় যুক্তি ছিল, দাঁড়ানোর ভঙ্গিতে দৃঢ়তা ছিল। সেই সঙ্গে তার মনের কোণের গোপন দুর্বলতাটুকু টের পেতে কমিটির অন্যান্য সভ্যদের কিন্তু দেরি হয়নি। এই নিয়ে তারা কেবল পাটেপাটেপি করেননি, আড়ালে আবডালে টিপ্পনিও কেটেছিলেন। এমই স্কুল হাই স্কুল হলে আমাদের হেডমাস্টারের হেডটুকু যাবে যে। হেডমাস্টারমশাই সব ছাড়তে পারে, কিন্তু সাগরপুর এমই স্কুলের ইন্দ্রত্ব কিছুতেই সে ছাড়তে রাজি নয়। সেই ইন্দ্রপদও হেডমাস্টারমশাইকে ছেড়ে আসতে হলো।
হাজরা রোডের মোড়ে ট্রাম থামতেই হেডমাস্টার মশাই উঠে দাঁড়ালেন। এখানে নামতে হবে যে আমাকে? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাসা। চলো না নিরুপম। হ্যাঁ, গীতার মা গীতা তোমাকে দেখলে সবাই খুব খুশি হবে। ওরাই তো আমাকে পাঠালে ঠেলে ঠেলে তোমার কাছে। গীতা কার কাছ থেকে যেন তোমার ঠিকানা জোগাড় করেছিল। মনে পড়ল না গীতার চেহারা। যখন মাইনার ক্লাসে পড়তাম 2-3টে ছোট ছোট ফ্রক পরা মেয়ে দেখেছিলাম মাস্টারমশাই। হয়তো তাদেরই কেউ হবে, কিংবা তাদেরও পরে জন্মেছে। কিন্তু গীতাকে মনে না পড়লেও তার মার কথা মনে পড়ল। লুকিয়ে লুকিয়ে তখন সবে নোভেল পড়তে শুরু করেছে। নায়িকার রূপ বর্ণনা পড়তে পড়তে হেডমাস্টার মশাইয়ের স্ত্রীর কথা মনে হতো। অমন সুন্দরী বউ আমাদের গায়ের চৌধুরী বাড়িতেও ছিল না। কাজ ছিল একটু সন্ধ্যার দিকে। আচ্ছা চলুন দেখে যাই বাসা। কালীঘাটের টিনের বস্তি, তারই ভেতরে একখানা ঘর ভাড়া নিয়েছেন হেডমাস্টার মশাই। সামনের খোলা দাওয়ায় তোলা উনানে রান্না উঠেছে। আলোটা ধর গীতা, দেখ এসে নিরুপমকে নিয়ে এসেছি। ছোট্ট একটা হ্যারিকেনের লণ্ঠন হাতে এগিয়ে এলো 18-19 বছরের একটি মেয়ে। পেছন পেছন কৌতূহলী গুটি 2 ছেলেও এসে দাঁড়ালো। হলুদ মাখা হাতে মাথায় আঁচল টানতে টানতে মুখ বাড়িয়ে দেখলেন একটু পুষ্টাঙ্গী একজন মহিলা। চিনতে পারলাম ইনিই মাস্টারমশাইয়ের স্ত্রী। নিরুপম নন্দী আমার স্কুল থেকে 32তে স্কলারশিপ পেয়েছিল। ফার্স্ট হয়েছিল ডিস্ট্রিক্টের মধ্যে। মনে আছে? আমাদের বারান্দার তক্তপোষে রাত জেগে জেগে বৃত্তির পরীক্ষার পড়া পড়ত নিরুপম নন্দী আর নুরুদ্দিন শিকদার। আচ্ছা নিরুপম, নুরুদ্দিন কোথায় আছে বলতে পারো? না। তারপর মাথা নিচু করে পায়ের ধুলো নিতে গেলাম মাস্টারমশাইয়ের স্ত্রীর। তিনি 2 পা পিছিয়ে গিয়ে বললেন, থাক থাক। একবার স্বামীর দিকে তাকিয়ে বললেন, তোমার নুরুদ্দিন ফুরুদ্দিন এখন রাখো তো। আমাদের খুবই মনে আছে তোমার বৃত্তি পাওয়া কীর্তিমান ছাত্রের দলই মাস্টারমশাইদের একেবারে ভুলে গেছে। মাস্টারমশাইয়ের স্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম এই 40-42 বছর বয়সে আগেকার সেই স্বাস্থ্য আর সৌন্দর্যের সামান্যই অবশিষ্ট আছে। মাস্টারমশাইয়ের মতো অবশ্য অতটা চেহারা খারাপ হয়নি, দাঁত পড়েনি কি চুলও পাকেনি, কিন্তু কঠিন জীবন সংগ্রামের ছাপ প্রৌঢ়ত্বকে আরও বেশি স্পষ্ট করে তুলেছে। তা সত্ত্বেও হাসিটুকু ভারী ভালো লাগলো, ভারী মিষ্টি লাগলো অভিযোগের ভঙ্গিটুকু। না ভুলবো কেন, তবে নানা রকম কাজকর্মের চাপে খোঁজ খবর আর নিয়ে ওঠা হয়নি আর কি। ওরা কি দাঁড়িয়ে থাকবেন মা? বসতে বলো না তক্ত বসে। মুখ ফিরিয়ে তাকালাম। এই বোধহয় মাস্টারমশাইয়ের মেয়ে গীতা। মায়ের মতো অত সুন্দরী নয়, রংটা একটু ময়লা, কিন্তু মায়ের চেয়ে স্বাস্থ্যবতী। দীর্ঘ দোহারা চেহারায়, মুখের ডৌলে নাকের চোখ, সুন্দর গড়নে 16-17 বছর আগেকার আর একটি তরুণ গৃহিণীর কথা মনে পড়ল। জ্যামিতির উপপাদ্য মুখস্থ করতে করতে হ্যারিকেনের তেল যখন ফুরিয়ে যেত, সলতে আসতো নিবু নিবু হয়ে, তখন মাস্টারমশাইয়ের স্ত্রী উঠোনে এসে বোতল থেকে আমাদের হ্যারিকেনের তেল ঢালতে ঢালতে বলতেন, আর পারি নেই, বৃত্তি পেয়ে মাস্টারমশাইকে মহারাজ করবেন। কাল থেকে বোতলে করে বাড়ি থেকে তেল নিয়ে এসো নিজেরা সব। আমি আর 1 ফোঁটা তেলও দিতে পারবো না। কিন্তু নিপুণ হাতে হ্যারিকেনের মুখটুকি আটকে রেখে আমাদের মুখের দিকে চেয়ে স্নিগ্ধ স্বরে বলতেন, নুরুদ্দিন, তোমাদের বোধহয় খুব মশা লাগছে, মশারি টাঙিয়ে দিয়ে যাব? মশারির মধ্যে বসে পড়বে? না মাসিমা, মশারির মধ্যে গেলেই শুয়ে পড়তে ইচ্ছা করে, তার চেয়ে মশার কামড় বরং ভালো। প্রায় বিবেকের কামড়ের মতো, তাই না? ওদিকে ঘরের মধ্যে মশারির ভিতরে আর একজনকে বিবেকে কামড়াচ্ছে। অতিষ্ঠ হয়ে তিনিও উঠে এলেন বলে মাসিমা চলে গেল। আমি আর নুরুদ্দিন পরস্পরের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলাম।
মাইনার ক্লাসে পড়লে কি হয়, গোঁফের রেখা বেশ স্পষ্ট উঠেছে ঠোঁটে। গায়ের ছেলে আন্দাজে আভাসে তখন থেকেই একটু আধটু সব বুঝতে শিখেছে। তক্তপোষে পা ঝুলিয়ে বসলাম। চা জল খাবার খেতে খেতে মাস্টারমশাই আরও খানিকটা ইতিহাস শুনলাম মাসিমার মুখে। চৌধুরীরা ছেড়ে এলেও মাস্টারমশাই স্কুল ছাড়তে ইতস্তত করেছিলেন। স্কুলের কি দশা হবে? যে দশা হয় হোক, আমাদের দশাটা কি তোমার চোখে পড়ছে না? স্কুলের ভাবনা কি? তুমি চলে গেলে সেকেন্ড মাস্টার হোক, থার্ড মাস্টার হোক, একজনকে ওরা হেডমাস্টার বানিয়ে নেবে। ভারী তো বিদ্যা লাগে তোমার ওই এমএ স্কুলের হেডমাস্টারিতে। কিন্তু কিন্তু বুঝি না। তুমি থাকো তোমার হেডমাস্টারি নিয়ে, আমি চললুম। ছেলেপুলে নিয়ে না খেয়ে মরতে পারবো না। মাসিমার দুই দাদা থাকেন ভবানীপুরে, একজন উকিল আর একজন পুলিশ ইন্সপেক্টর। তাদের সঙ্গে চিঠি লেখালেখি করলেন মাসিমা। বেশ, চলে এসো, একটা গতি হবে। কিন্তু থাকবার মতো ঘর নেই বাড়িতে। সপ্তাহ দুই থাকবার পর নানা রকম অসুবিধা হতে লাগলো। অন্য একটা ঘরটর কোথাও খুঁজে নে, আমরা যা পারি কিছু কিছু। এদিকে ঘরও মেলে না শহরে। অনেক খোঁজাখুঁজির পরে শেষে এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলিতে মিলেছে বাসা। এই তো ঘর, আলো নেই, হাওয়া নেই, জল আনতে রাস্তার কল থেকে। তবু মাসে মাসে এরই ভাড়া গুনতে হয় 20 টাকা। 6 মাসের ভাড়া আগাম দিতে রাজি হয়েছে বাড়িওয়ালাকে। মাঝখানে পাড়ার একটা রেশনের দোকানে খাতা লেখার চাকরি পেয়েছিলেন মাস্টারমশাই, কিন্তু 2 মাস যেতে না যেতেই কি সব গন্ডগোলে গভর্নমেন্ট সেই দোকান বন্ধ করে দিয়েছে। এখন মাসখানেক ধরে একেবারেই বেকার। তোমরা এবার একটা ব্যবস্থা করে দাও নিরুপম। আচ্ছা দেখি, আমাদের টালিগঞ্জ হাই স্কুলের সেক্রেটারির সঙ্গে মোটামুটি জানাশোনা আছে, তাকে বলে টলে যদি মাস্টারমশাইকে। না নিরুপম, না, আর মাস্টারি নয়। না খেয়ে মরবো, তবু মাস্টারি আর আমি জীবনে করব না। কেরানিগিরি থেকে কুলিগিরি, যা বলো করতে রাজি আছি আমি, কিন্তু না না না, মাস্টারি আর নয়। 27 বছর ধরে মাস্টারি করার সুখ তো অনেক দেখলাম, যথেষ্ট হয়েছে। আর নয়। উনি মাস্টারি আর করতে চাইছেন না, অন্য কোনো কাজকর্ম। কি যে বলো মা, নতুন অফিসে ঢুকবার মতো বয়স আর স্বাস্থ্য কি আছে নাকি বাবার? না, নেই। ওকে বলেছে নেই। কি হয়েছে আমার স্বাস্থ্যের? দেখো তো নিরুপম, দেখো, ছেলেবেলাও তো দেখেছো, এখনো দেখো। বলে মাস্টারমশাই পাঞ্জাবির আস্তিন গুটিয়ে তার বাইসেপস দেখালেন আমাকে। ইট ইজ as strong as ever. দেখো দেখো দেখো, টিপে দেখো। হ্যাঁ, তোমার প্রায় ডাবল বয়সী হব তো আমি, কিন্তু বাজি রেখে বলতে পারি এখনো তুমি যতটা হাঁটতে পারবে, দৌড়তে পারবে, তার চেয়েও বেশি ছাড়া কম পারবো না আমি। কলেজ জিমন্যাসিয়ামে একদিনও কেউ আমাকে গড়হাজির হতে দেখেনি। বয়স হয়েছে, কিন্তু তাই বলে শরীরের সেই ফরম টরম একেবারেই কি ধুয়ে মুছে গেছে? স্পোর্টসেও কারোর চেয়ে কম যেতাম না। ফুটবলে অফেন্সের চেয়ে ডিফেন্সই আমাকে সবচেয়ে অবশ্য বেশি খেলতে হতো। আর আমি যেদিন গোলে না দাঁড়াতাম। থামো, ওসব কে শুনতে চাইছে তোমার কাছে? মাসেলটা একটু টিপে দেখোই না নিরুপম। মাসেলের চাইতে মাস্টারমশাইয়ের বাহুর ওপর দিয়ে যে রগগুলো জেগে উঠেছে তাই আমার চোখে বেশি পড়ল। তবু বললাম, না 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 না, শরীর তো বয়সের তুলনায় সত্যিই বেশ ভালো আছে আপনার। তাছাড়া বয়সটাই বা কি, ওদের দেশে তো শুনি 60 বছর বয়সে জীবন কেবল আরম্ভ হয়। আচ্ছা আপনার কত হবে? বছর 55 হবে? না না না, এই বৈশাখে সবে 51-তে পড়েছে। এক্স্যাক্টলি, জাস্ট 51। কিন্তু দৌড়ে সাঁতারে যে কোনো 21 বছরের ছেলের সঙ্গে যদি তুমি আমাকে পাল্লা দিতে বলো। কি যাতা বলছো? অফিসের চাকরিতে দৌড়ঝাঁপের জন্য কে ডাকতে যাচ্ছে তোমাকে? তবে ওর মতো ইংরাজি লিখতে আমি কাউকে আর দেখিনি নিরুপম। আমার বড়দাদা MA BEd হলে কি হবে,
ইংরেজিতে ওর সঙ্গে পেরে ওঠে না কেউ। লেখার বাঁধুনি তো দূরের কথা, হাতের লেখাটাই যেন কেমন কাঁচা কাঁচা, আমাদের মেয়েদের মতো। কিন্তু ওর লেখা সম্বন্ধে সে কথা কেউ বলতে পারবে না। আর লেখেনও খুব তাড়াতাড়ি। পাড়ার লোকের পক্ষ থেকে সেদিন ডাস্টবিন দেওয়ার সম্বন্ধে কর্পোরেশনে একটা দরখাস্ত করেছিলেন, টাইপ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাতের লেখা কাগজটা আছে এখানে। কাগজখানা আন দেখি গীতা, দেখা তো নিরুপম দাকে। গীতা কাগজখানা খুঁজতে লাগলো। আমার ছাত্রীর কাছে আমার বিদ্যার সার্টিফিকেট আর দিতে হবে না তোমাকে। ক্লাস 5 পর্যন্ত লেখার ব্যাপারে নিরুপম যেমন ছিল স্লো, তেমনি ওর হাতের লেখা ছিল কদর্য। ভাবনায় পড়ে গিয়েছিলাম ওকে নিয়ে। একটা বছর স্কুলের স্কলারশিপটা বুঝি বাদই যায়, অথচ অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল সব বিষয়ে ভালো, কেবল ওই ইংরেজিটা। ভাবলাম 2 বছরে একটা বিষয়ে কি আর টেনে তুলতে পারবো না। থার্ড মাস্টার পণ্ডিত মশাই সব হাল ছেড়ে দিলেন, কিন্তু আমি তো অত সহজে ছাড়বার পাত্র নই। হাতের প্রত্যেকটি অক্ষর ধরে ধরে শুধরে দিয়েছি, বেত মেরে মেরে মুখস্থ করিয়েছি, আর গ্রামারের সমস্ত রুল ওকে ধরিয়ে দিয়েছি। আর গ্রামারে আর বোধহয় তোমার ভুল হয় না, না নিরুপম? ভাষার গ্রামারের কথা জানি না, জীবনের গ্রামারে এখনো যথেষ্ট ভুলভ্রান্তি হয়, কিন্তু সে কথা মাস্টারমশাইয়ের কাছে স্বীকার না করে নিজের বৈয়াকরণিক বিশুদ্ধতার কথায় ঘাড় নেড়ে বুঝিয়ে দিলাম। ফেরার সময় সরু গলির মোড় পর্যন্ত দুজনেই এলেন পেছনে পেছনে। মাস্টারমশাইয়ের স্ত্রীর হাতে হ্যারিকেন লণ্ঠন। বিদায়ের আগে তিনি আরেকবার বললেন, তোমার ভরসাতেই রইলাম কিন্তু নিরুপম। আচ্ছা বেশ, আমি সাধ্যমতো চেষ্টা করব। চেষ্টা নয়, কিছু একটা তোমাকে করে দিতেই হবে। সবই তো শুনলে। আচ্ছা। প্রথমে মার্চেন্ট অফিসে 2-4 জন বন্ধুকে বললাম মাস্টারমশাইয়ের কথা। কি কেউ কেউ মুচকি হাসল, কেউ বা সশব্দে। মার্টিনের সতীশ বলল, এতই যদি গুরু ভক্তি, নিজের ব্যাংকেই নিয়ে নাও না কেন? ধরলাম জেনারেল ম্যানেজার মিস্টার গুপ্তকে, লোকজন নেওয়ার ভার তারই হাতে। বলছো কি নন্দী, 51 বছর বয়সে নতুন চাকরি, তারপর 27 বছরের মাস্টারি? শুনি ওই কাজ 12 বছর করলেই নাকি। ব্যাংকের এসব ফিগার ওয়ার্ক টোয়ার্ক তিনি কি পারবেন? তাছাড়া খাটুনিও তো কম নয়। তিনি বলছেন মাস্টারি ছাড়া তিনি সব করবেন, সব করবেন। মাস্টারিতে নাকি তার বিতৃষ্ণা এসে গেছে। যাই হোক, আমাদের ব্যাংকে ওকে একটা চান্স আপনার দিতেই হবে মিস্টার গুপ্ত। আচ্ছা, তুমি যখন বলছো এত করে, দেখা যাক। ইন্টারভিউর জন্য চিঠি পাঠানো হলো না, মুখেই খবর দিয়ে এলাম। সবাই খুব খুশি। না নিরুপম দা, চা না খেয়ে যেতে পারবেন না? দেখো দেখি, বয়ামটা সুজি আছে খানিকটা, আর ওই টিনের কৌটোর মধ্যে চিনি আছে। আরে আবার এসব কেন? শুধু চা হলেই তো হতো। ওই চাই, চা ছাড়া আর কি বা তোমার সামনে ধরে দেওয়ার শক্তি আছে? চায়ের সঙ্গে একটু হালুয়াও প্লেটে করে সামনে সাজিয়ে এনে দিল গীতা। মিষ্টি মুখটা চাকরি হওয়ার পরে করালেই তো ভালো হতো। গীতা কোনো জবাব দিল না। তুমি যখন রয়েছো ও চাকরি হওয়ার মধ্যেই, তাছাড়া চাকরির জন্য কি, গরিব মাস্টারমশাইয়ের বাসায় এমনিতেই না হয় একটু চা আর খাবার খেলে, তাতে যার যাবে না। মাস্টারি ছেড়ে দিলাম, তবু মাস্টার মাস্টার করা ছাড়লে না তোমরা। আহা, ছেড়ে দিলেও নিরুপমের তো মাস্টারমশাই তুমি। এখনো আছি, কিন্তু 2 দিন বাদে চাকরিটা যদি হয়েই যায় ওদের ওখানে, তখন তো আর মাস্টার নয়, কলিগ, সাবঅর্ডিনেট।
চাকরি হলো। মিস্টার গুপ্ত খুবই ভদ্রতা করলেন। ইন্টারভিউতে নাম ছাড়া বিশেষ কিছু জিজ্ঞাসাও করলেন না, কেবল বলেছিলেন, এতদিনের মাস্টারি ছাড়লেন কেন? তাছাড়া ব্যাংকের কাজকর্ম কি আপনার ভালো লাগবে? মাস্টারের মনোটমির তুলনায় সব কাজই বোধহয় ভালো। বেশ, দেখুন কেমন লাগে। বিশেষভাবে ধরে পড়ায় মাইনের বেলায়ও বেশ খানিকটা একটু খাতির করলেন মিস্টার গুপ্ত। আমাদের ব্যাংকে সাধারণত আন্ডার গ্র্যাজুয়েট স্টার্টিং 60-এ। জেনারেল ম্যানেজারকে বললাম, কিন্তু ওর বয়সই তো প্রায় 60 হতে চলল। এই বয়সে 60 টাকা দিয়ে উনি কি করবেন? তাছাড়া অতগুলো পোষ্য। ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে খানিকক্ষণ কি পরামর্শ করে আরও খানিকটা দাক্ষিণ্য দেখালেন জেনারেল ম্যানেজার। স্পেশাল কেস হিসেবে গণ্য করে 60 থেকে সেটা 85-তে। দেখি কাজকর্ম কি করেন না করেন, তারপর দেখা যাবে। সপরিবারে মাস্টারমশাই কৃতজ্ঞতা জানালেন। এমই স্কুলে সারা জীবন থাকলেও এত টাকা পেতেন না মাস্টারমশাই। চৌধুরীদের টিউশনির টাকা ধার করেও সংখ্যাটা অতখানি উঁচুতে পৌঁছত কিনা সন্দেহ আছে। খবর পেয়েই কালী বাড়িতে ডালা পাঠিয়েছিলেন মাস্টারমশাই স্ত্রী। গীতার চায়ের সঙ্গে ফুলের পাপড়ি শুদ্ধ প্রসাদের অংশটুকুও পেলাম। মা ভারী খুশি হয়েছেন। আর তুমি? আমাকে একটা চাকরি জুটিয়ে দিন, আমিও হব। খুব খুশি হওয়ার জন্য জুটিয়ে অবশ্য তোমাকে একটা কি দিতে হবে, কিন্তু সেটা চাকরি কিনা তাই ভাবছি। ইঙ্গিতটা বুঝতে পেরে গীতা একটু আরক্ত হয়ে উঠল, কিন্তু পরক্ষণে সামলে নিয়ে অত্যন্ত স্পষ্ট সরল গদ্যে বলল, না নিরুদা, আজকালকার মেয়েদের কিছু জুটিয়ে দিয়ে খুশি করবার দরকার হয় না। তার চাইতে একটা কাজকর্মের সন্ধান দিলেই তারা সবচেয়ে বেশি খুশি হয়। প্রথমে পরিমলবাবুর ক্লিয়ারিং ডিপার্টমেন্টে দিলাম মাস্টারমশাইকে। তিনি লোক চেয়েছিলেন। অন্যান্য ডিপার্টমেন্টে অবশ্য লোকের দরকার, তবু পরিমলবাবুকেই সবচেয়ে আগে খাতির করলাম। পরিমলবাবু কিন্তু অ্যাসিস্ট্যান্ট পেয়ে খুব খুশি হলেন না। শেষ পর্যন্ত একজন চুল পাকা বুড়োকে পাঠালেন আমার ডিপার্টমেন্টে। পরিমলবাবু নিজের বয়সও 40-42-এর কম হবে না। ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে। মাঝে মাঝে ছেলের সন্ধান করেন আমার কাছে। অত বয়স বিচার করছেন কেন পরিমলবাবু? জামাই তো আর নিচ্ছেন না, অ্যাসিস্ট্যান্টই নিচ্ছেন। বয়স দিয়ে কি হবে, আপনার কাজ চলে গেলেই তো হলো। গোড়াতে একটু দেখিয়ে শুনিয়ে নেবেন, তাহলেই হবে। ছুটির পরে ডালহাউসির মোড়ে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা। দেখলাম এই বয়সে প্রায় তরুণ জামাইয়ের মতো সেজেছেন মাস্টারমশাই। যখন স্কুলে পড়েছি তখনও এত পরিপাট্য দেখিনি। ইস্ত্রি করা সাদা পাঞ্জাবিতে কালো বোতাম লাগানো, ঝুলন্ত কোঁচাটা নিপুণ হাতে কোঁচানো, পায়ের পামশুটা পুরনো হলেও সদ্য পালিশে চকচক করছে, গোমতাড়ি নিখুঁতভাবে কামানো, চুলটাও বোধ হয় আজই ছেঁটেছেন। স্কুলে যখন ছিলেন তখন জামা থাকতো, বোতাম থাকতো না, হয়তো দুপাটি চটির একখানা পরে বেরিয়ে যেতেন। অফিস কেমন লাগছে মাস্টারমশাই? হ্যাঁ, ভালোই তো, বেশ ভালো। ট্রামের প্রথম বেঞ্চে পাশাপাশি বসে হঠাৎ বলে ফেললাম। একদিনেই মাস্টারমশাই যেন আমূল বদলে গেছেন। স্কুলের অন্যান্য মাস্টারমশাইরা আপনাকে দেখলে এখন আর চিনতেই পারবে না। কেন? তখনকার পোশাক পরিচ্ছদের সঙ্গে একেবারেই তো কোনো মিল নেই কি না। এবার দাঁত দুটো বাঁধিয়ে নিলেই মনে হলো ঠিক আগেকার দিনের মতোই ক্রূর চোখে মাস্টারমশাই আমার দিকে তাকালেন। একটু লজ্জিত হলাম। এতখানি প্রলোভনতা হঠাৎ না দেখালেও পারতাম, তখনকার দিনে মাস্টারমশাইয়ের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না।
আর এখন এখন দিব্যি ঠাট্টা তামাশা করছি। এতখানি আধুনিকতা মাস্টারমশাই সহ্য করতে পারবেন কেন? ক্ষমা চাইতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম মাস্টারমশাই তাকাবার ভঙ্গিটা এরই মধ্যে বেশ বদলে গেছে। মনে হলো আমার দিকে চেয়ে মাস্টারমশাই একটু হাসলেন। ও, আমার সাজসজ্জার কথা বলছো? তুমি বুঝি ভেবেছ এসব আমি নিজের গরজে নিজের হাতে করেছি? তবে ও গীতা বুঝি? তাও নয়। তবে লাবণ্য, আই মিন গীতার মা। মাস্টারমশাই স্ত্রীর নামটা এবার মনে পড়ল। তখনকার দিনে লাবণ্য লেখা সরকারের নামে প্রায় চিঠি যেত ডাকে। গায়ের পোস্ট অফিসে পিয়ন ছিল না, পোস্টমাস্টারের হাত থেকে আমরাই চিঠি তাকে পৌঁছে দিতাম। ভারী সুন্দর লেগেছিল নামটা, লাবণ্য লেখা। মনে হয়েছিল তার স্বভাবের সঙ্গে চেহারার সঙ্গে নামটি চমৎকার মানিয়ে গেছে। এছাড়া আর অন্য কোনো নাম কোনো কল্পনাই করা যেত না। এতদিন বাদে স্ত্রীর নাম আমার সামনে উচ্চারণ করে ফেলে মাস্টারমশাই নিজেও যেন ভারী লজ্জিত হয়ে পড়লেন। চোখ ফিরিয়ে নিয়ে তাকালেন বাইরের দিকে। গড়ের মাঠের ওপারের গঙ্গা, গঙ্গার ওপরে লাল সূর্য অস্ত যাচ্ছে। লজ্জায় কি আরক্ত দেখাচ্ছে মাস্টারমশাইয়ের মুখ, নাকি এ রং সূর্যাস্তের? একটু বাদে ফের মুখ ফেরালেন। হ্যাঁ, এসব গীতার মার কাণ্ড। প্রথমে খুব বাধা দিয়েছিলাম, বলেছিলাম এসব কি, লোকে হাসবে যে। সে জোর করে বললে না না, হাসবে না। আর হাসে যদি, হাসলই বা। এতদিন নিজের হাতে বেশভূষা করে লোক হাসিয়েছ, আজ না হয় আমার জন্যই হাসালে। আরে না না, হাসবার কি হয়েছে মাস্টারমশাই? ভাবলাম ওর কোনো স্বাদ আহ্লাদ তো মেটেনি, আজ যদি এভাবে একটু মেটাতে চায়, মেটাক। মনে হলো আমার পাশে বসে আমাদের ছেলেবেলার বেদ হাতে সেই কড়া মাস্টারমশাই কৃষ্ণপ্রসন্ন সরকার। আর কথা বলছেন না, অন্য চিন্তায় কাতর। 50 বছরে কোনো প্রৌঢ় কেরানিও নয়, ইনি সম্পূর্ণ আর একজন। স্ত্রীর অপূর্ণ স্বাদ আহ্লাদের কথা জীবন সায়ান্নে যার মনে পড়ে গেছে। কথায় কথায় এমই স্কুলের হেডমাস্টারের জীবনের আর একটি গোপন অধ্যায় আমার কাছে উদ্ঘাটিত হল। লাবণ্য লেখা তখন গীতা আর গোবিন্দের মা নন, এমনকি আমার শ্রদ্ধেয় হেডমাস্টার মশাইয়ের স্ত্রীও নন। সিটি কলেজের 3য় বার্ষিক শ্রেণীর ছাত্র কৃষ্ণপ্রসন্নের শখের ছাত্রী তখন লাবণ্য। কৃষ্ণপ্রসন্ন তখন কলেজ হোস্টেলে থাকে। স্ত্রীর স্বাধীনতার পক্ষে ডিবেটিং ক্লাবে জোর বিতর্ক করে, জিমনাসিয়ামে বারবেলার খেলা দেখায়। ফুটবলে তেমন আসক্ত না থাকলেও টিমের ক্যাপ্টেন জোর করে তাল হাতে তুলে দেয় গোলরক্ষার দায়িত্ব। এসব ছাড়া অবসর বিনোদনের আরও একটি জায়গা আছে কৃষ্ণপ্রসন্নের। শ্যামবাজারের নলিনী সরকার স্ট্রিটের একটি দ্বিতল বাড়ির দক্ষিণ খোলা একখানা ঘরে। বাড়িটি একেবারে নিঃসম্পর্কিত নয়, জেঠুতো বোনের শ্বশুর বাড়ি। দিদির শ্বশুরের সেজো মেয়ে লাবণ্য, 14 উতরে 15 পড়েছে। পড়াশোনায় ভারী আগ্রহ, কিন্তু দিদির শ্বশুর মশাই এসব বিষয়ে ভারী রক্ষণশীল মানুষ। মেয়েকে ইংরেজি স্কুলের 2-3 ক্লাস পড়িয়েই স্কুল থেকে ছাড়িয়ে এনেছেন। এনে তুলে দিয়েছেন পাকা দাড়িওয়ালা এক বুড়ো মাস্টারের হাতে। কৃষ্ণপ্রসন্নের পরম ভাগ্য, দিদির শ্বশুর বাড়িতে যাতায়াত শুরু করার দিন 15 যেতে না যেতেই সেই বুড়ো মাস্টারের শক্ত অসুখ হলো। দিদির শ্বশুরের মতো বর আর দেবরেরা সেকেলে নয়। তারা বলল, লাবুর পরীক্ষা এসেছে, কৃষ্ণপ্রসন্ন তুমি একটু ওকে দেখিয়ে শুনিয়ে দাও না। ওরে বাবা, থিয়েটার বাড়ি থেকে নারদের এক গাছা পাকা দাড়ি,
তাহলে তো ধার করে আনতে হয়। কিন্তু দাড়ি করবার দরকার হলো না। দিদি আর দিদির শাশুড়ির সার্টিফিকেটেই কৃষ্ণপ্রসন্ন তরুণ হয়েও বসতে শুরু করলো সেই বুড়ো মাস্টারের পরিত্যক্ত চেয়ারে। প্রথমেই কেউ কথা বলে না, কেউ কারো দিকে তাকায় না, বইয়ের দিকে দুজনেই চোখ নিচু করে থাকে, কিন্তু চোখের দৃষ্টি যে ছাপার অক্ষরে আবদ্ধ থাকে না। তারপর মাস তিনেক বাদে ফের যখন বুড়ো মাস্টারমশাই আসবার কথা হলো, লাবণ্য বলল, আমি আর তার কাছে পড়বো না। তবে কার কাছে পড়বে? এখন যার কাছে পড়ছে। বারে, আমি কি সারা জীবন মাস্টারি করব নাকি? করবেই তো, মাস্টারের মতো এমন মহৎ কাজ আর নেই। কিন্তু 2 বছর বাদে গায়ের এমই স্কুলে হেডমাস্টারি নেওয়ার সময় এই লাবণ্যই সবচেয়ে বেশি বেঁকে দাঁড়িয়েছিল। জেঠুতুতো বোনের মধ্যস্থতায় লাবণ্য তখন শুধু আর কৃষ্ণপ্রসন্নের ছাত্রীই নয়, সাগরপুর সরকারি বাড়ির বউ হয়ে ঘর এসেছে। আর বিয়ে পরীক্ষা দিতে বসে এক জ্ঞাতি ভাইয়ের মুখে স্ত্রীর ডাবল নিউমোনিয়ার খবর পেয়ে পরীক্ষার হল ছেড়ে একেবারে দেশে চলে এসেছে কৃষ্ণপ্রসন্ন। ইচ্ছে করেই আমরা খবর দিইনি, পরীক্ষার চেয়ে তোর বউ বড় হলো। হ্যাঁ, স্ত্রীর জীবনের চাইতে আমার পরীক্ষা বড় নয়। রোগটা ঠিক ডাবল নিউমোনিয়া ছিল না। অল্পদিনেই লাবণ্য উঠে বসলো এবং উঠে বসেই বলল, তোমার পরীক্ষার কি হলো? পরীক্ষা দেইনি। ছি ছি ছি, আমার জন্য তুমি পরীক্ষা বন্ধ করলে? আমি মুখ দেখাবো কেমন করে? তুমি এক্ষুনি ফেরো, কলকাতা চলে যাও। কৃষ্ণপ্রসন্ন অতদূর গেল না। তখন দক্ষিণ পাড়ায় চৌধুরীদের উদ্যোগে নতুন এমই স্কুলে তৈরি হচ্ছে গায়ে। নিত্যনারায়ণ তাকে ধরে বসলেন, এই তোমার কলেজ খোলার তো ঢের দেরি, তার আগে আমাদের স্কুলটা একটু ঠিকঠাক করে দিয়ে যাও। তারপর কতবার কলেজ খুললো, বন্ধ হলো, কিন্তু কৃষ্ণপ্রসন্নের আর যাওয়া হলো না। তুমি কি সত্যি মাস্টারি নিলে? নিলামই বা, মাস্টারি তো সবচেয়ে মহৎ বৃত্তি। বাড়ির আর গায়ের সব লোক জানলো বউকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবে না বলেই কৃষ্ণপ্রসন্ন বিদেশ গেল না। এমন স্ত্রৈণ পুরুষ আর দুটি নেই। লাবণ্য জানলো অবশ্য অন্য কথা। তারপর তার একটানা 27 বছর হাজরা রোডের মোড়ে নেমে আসা, ফের 27 বছর পরের একটু খবর দিয়ে গেলেন মাস্টারমশাই। ছেলে মেয়েদের চোখের আড়ালে ডেকে নিয়ে গিয়ে গীতার মা চুপি চুপি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কি তা জানো নিরুপম? আগে কি জিজ্ঞাসা করছিলেন? আচ্ছা, নিরুপমের মতো সবাই কি স্যুট পরে আসে ওখানে? তার মানে সবাই যদি স্যুটধারী হয় তাহলে তো আমারও পরিত্রাণ নেই। তাহলে তার বড় বৌদির কাছ থেকে তার দাদার পুরনো একটা স্যুট ধার করে আনবেন, আর তার বৌদিদের মতোই নিজের হাতে টাই বাঁধবেন আমার গলায়। সামনের মাসে আপনাকে একটা স্যুট করিয়ে দেবো মাস্টারমশাই। পাগল নাকি? এই ধুতি পাঞ্জাবির চোটেই অস্থির। 2 বার করে নিজের হাতে কেচেছে। পাশের বাসার ইস্ত্রিটা চেয়ে এনে ইস্ত্রি করেছে। কেবল কি তাই, কুঁচাটা পর্যন্ত নিজের পছন্দ মতো কুঁচিয়ে দেওয়া যায়। বলে কি জানো, এ তো তোমার গাঁয়ের স্কুল নয়, শহরের অফিস। হেডমাস্টারমশাই ফোকলা দাঁতে একটু হাসলেন। তা সত্ত্বেও দাঁতের সেই বিশ্রী ফাঁক আমার চোখে তেমন যেন বিসদৃশ্য লাগলো না, কারণ 27 বছর আগেকার সেই লাবণ্য আর কৃষ্ণপ্রসন্ন আমার মনকে তখনও আচ্ছন্ন করে রয়েছে। কিন্তু মাস্টারমশাই সম্বন্ধে এই রোম্যান্টিক আচ্ছন্নতা বেশি দিন বজায় থাকলো না। সপ্তাহখানেক যেতে না যেতেই ঝড়ের বেগে ক্লিয়ারিং এর পরিমলবাবু আমার চেম্বারে এসে ঢুকলেন। কি ব্যাপার পরিমল বাবু? আচ্ছা নিরুপম বাবু, ক্লিয়ারিং ডিপার্টমেন্টের ইনচার্জ আমি না কৃষ্ণপ্রসন্ন বাবু? আপনি এ তো সবাই জানে। কিন্তু কৃষ্ণপ্রসন্ন বাবু জানেন না, জানলেও মানেন না। তারপর অভিযোগের পূর্ণ বিবরণ দিলেন পরিমল বাবু। অ্যাসিস্ট্যান্ট হয়েও কথায় কথায় তার সমালোচনা করেন মাস্টারমশাই।
ছোকরা কর্মচারীদের সামনে তার ইংরেজির ভুল ধরেন, কথাবার্তারও খুঁত ধরেন। মুহূর্তে মুহূর্তে কাজের ব্যাঘাত হয়। লোকের আমার আর দরকার নেই মশাই। একজন লোক শর্ট নিয়ে আমি আজীবন কাজ করতে রাজি আছি। রাত 10টা পর্যন্ত থাকতে হয় তাও স্বীকার, কিন্তু এই বুড়োকে আপনি সরিয়ে নিন। দুষ্টু গরুর চেয়ে আমার শূন্য গোয়াল অনেক ভালো। পরিমলবাবুকে যেতে বলে মাস্টারমশাইকে ডেকে পাঠালাম। তার মুখও থমথম করছে। ব্যাপার কি মাস্টারমশাই? পরিমলবাবুর সঙ্গে আপনি নাকি ঝগড়া করেছেন? ঝগড়া? ওকে যে বেতিয়ে পিঠ লাল করে দিইনি আমি, সেই ওর। থামুন থামুন, করেছেন কি তিনি? প্রথম তো এক লাইনও ইংরেজি লিখতে পারবে না, একটা সেন্টেন্সে 2টো বানান ভুল, 3টে গ্রামাটিক্যাল মিস্টেক, শুধরে দিলেও শুনবে না, কেবল উড়ো তর্ক। ব্যাংকে ভুল ইংরেজি লিখলে ক্ষতি নেই মাস্টারমশাই, ফিগারে ভুল না হলেই হলো। বেশ, লিখছে লিখুক ভুল ইংরেজি, তা না হয় নাই ধরলাম, কিন্তু ছেলের বয়সী সব ছোকরা, তাদের সঙ্গে প্রকাশ্য অফিসের মধ্যে এসব কি আর কি? ভদ্রঘরের মেয়েদের নিয়ে কথা, সিনেমা স্টারদের নিয়ে, এমনকি ব্রথেলের। ছি ছি ছি, এসব তুমি সহ্য করতে বলো নিরুপম? আদিরসে পরিমলবাবুর একটু বেশি আসক্তি আছে। 8-9 ঘন্টা কলম পিষে পিষে অন্তরাত্মা যখন শুকিয়ে আসে, ঝিমিয়ে আসে অল্প বয়সী কেরানির দল, তখন স্ত্রী ভূমিকা বর্জিত ব্যাংকে নানা ধরনের মেয়েদের প্রসঙ্গ আর যৌন জীবনের অভিজ্ঞতা তুলে তিনি নিজের এবং সহকর্মীদের কলম মন দুই রসাপ্লুত করেন। এ খবরটা আমি জানি, কিন্তু পরিমলবাবু কাজকর্মে ভারী দক্ষ লোক। ক্লিয়ারিং মেলাতে ওর মতো যোগ্যতা আর কারণ নেই ব্যাংকে। এখানে সবাই কলিগ, অত বাদ বিচার। কলিগ তাই বলে স্থান কাল পাত্র ভেদ নেই? অশ্লীল অশ্রাব্য আলোচনায় ছেলেদের বয়সী ছাত্রের বয়সী সব ছোকরাদের মাথা চিবিয়ে খেতে হবে? ফের যদি পরিমলবাবুর মুখে আমি ওইসব কুৎসিত কথা শুনি, আমি এক থাপ্পড় মেরে গাল ভেঙে দেব, হাতাহাতি হয়ে যাবে আমার সঙ্গে। আচ্ছা যান আপনি, আমি এর ব্যবস্থা করব। সেই দিনই মাস্টারমশাইকে স্থানান্তর করলাম বিল ডিপার্টমেন্টে। পরিমল বাবুর থেকে তার অল্প বয়সী সহকারীরা সবাই খুশি। বাঁচিয়েছে নিরুপম বাবু। আর 1 সপ্তাহ মাস্টারমশাইয়ের সঙ্গে থাকলে আমার পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। লোক আপনি পারেন দেবেন, না পারেন না দেবেন, কিন্তু মাস্টার টাস্টার আর পাঠাবেন না। কিন্তু 5-6ও কাটলো না, বিল ডিপার্টমেন্টও ফের গোলমাল উঠল। বিলের ইনচার্জ ননীবাবু এসে গম্ভীর মুখে নালিশ করলেন, মাস্টার মশাইকে সরিয়ে দিন, ওর দ্বারা আমার কাজ চলবে না। মাস্টারমশাইয়ের নামটা এর মধ্যে সারা ব্যাংকে ছড়িয়ে পড়েছে। আরে কি হয়েছে ননীবাবু? আরে মশাই, নিজে কাজকর্ম কিছু বুঝবেন না, বুঝতে চেষ্টাও করবেন না, কেবল আমারে দোষ ধরবেন নাকি? কার দ্বারা কতটুকু কাজ হয় সে তো আমি জানি, বুঝি। ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে উনি কেন মাথা গলাতে আসেন বলেন তো? ওর সঙ্গে তো কাজ করা ইম্পসিবল। বিল থেকে হয় আপনি ওকে সরিয়ে দিন, না হয় আমাকে সরান। আপনি যদি কোনো ব্যবস্থা না করেন, আমি জেনারেল ম্যানেজারের কাছে রিপোর্ট করব। আচ্ছা যান আপনি, আমি সব দেখছি। মাস্টারমশাইকে ডেকে পাঠিয়ে বললাম, ব্যাপার কি? আপনার নামে ফের কমপ্লেন এসেছে? কমপ্লেন? আমি ননীবাবুর বিরুদ্ধে কমপ্লেন করেছি? মানুষ না ব্রুট? ব্যাপারটা কি? ব্যাপার আর কি, ক্লিক, কেবল ক্লিক। জন 5 লোক মাত্র একটা ডিপার্টমেন্টে, তার মধ্যে 2টো ক্লিক। একজন আর একজনের বিরুদ্ধে লাগাচ্ছে ইনচার্জের কাছে। কিন্তু ননীবাবু তো হেড অব দি ডিপার্টমেন্ট, তাঁর তো উচিত নিরপেক্ষ থাকা, সুবিচার করা, কিন্তু পক্ষপাত তাঁরই যেন সবচেয়ে বেশি। নির্মল বলে একটি ছেলে আছে, সবে ম্যাট্রিক পাশ করে আইকমে ভর্তি হয়েছে। ছেলেটি একটু স্পষ্ট বক্তা, সেই জন্য ননীবাবুর যত আক্রোশ তাঁর ওপর। তা থাক, আপনি ওর ভেতরে না গেলেই তো পারেন। বলো কি তুমি? না গেলেই পারি? আমার চোখের সামনে ছেলেটাকে এমন করে নির্যাতন করবে আর আমি কোনো কথা বলবো না? জানো,
5টা বাজার মিনিট কয়েক আগে থেকে ননিবাবু এমন করে কাজ চাপাবেন ওর ঘাড়ে যে সপ্তাহে ছেলেটির 4-5 দিন কলেজ কামাই হয়। এই তো একরত্তি ছেলে, হ্যাঁ, খাটতে খাটতে ওর জিভ বেরিয়ে যাচ্ছে। আর ননিবাবু কি করছেন? কোনো কথা না বলে মানুষ পারে? ননিবাবু জেনারেল ম্যানেজারের নিজের ভাগ্নে। তিনি যদি কোনো ডিপার্টমেন্টে রিপোর্ট করেন তাহলে কিন্তু শত চেষ্টা করেও আমি আপনার চাকরি ধরে রাখতে পারবো না মাস্টারমশাই। মাস্টারির মায়া যখন ছেড়েছেন একেবারে ছাড়ুন। অফিসে এসে আর কখনো মাস্টারি করবেন না মাস্টারমশাই। না বাবা, দোহাই তোমার, চাকরির যেন কোনো গোলমাল না হয়। তুমি বরং ওই ননিবাবুকে আমার হয়ে, আচ্ছা আমিও না হয় তার হয়ে, মানে আমি তার কাছে ক্ষমা চাইব। হ্যাঁ, আমি ক্ষমা চাইব। ক্ষমা চাওয়ার হয়তো দরকার হবে না, কিন্তু খুব সমঝে চলবেন। আচ্ছা বেশ নিরুপম, তাই চলবো। কিন্তু খবরদার, তুমি যেন আমার বাসায় গিয়ে অফিসের এসব গোলমালের কথা বলো না বাবা। গীতার মা শুনলে। না, তিনি এসব জানতে পারবেন না। কিন্তু 2 দিন বাদে ফের মাস্টারমশাইয়ের নামে ননিবাবু অভিযোগ করলেন। তিনি ফের ডিসিপ্লিন ভঙ্গ করেছেন। তাকে নিয়ে কাজ করা অসম্ভব, সুতরাং আবারও অন্য ডিপার্টমেন্টে ভর্তি করতে হলো মাস্টারমশাইকে। দেখো, বারবার তুমি আমারই দোষ দেখছো নিরুপম, শাস্তি দিয়ে আমাকেই তুমি সরাচ্ছ। তা ঠিক নয় মাস্টারমশাই, কিন্তু অফিসের একটা ডিসিপ্লিন আমাকে মেনে চলতে হবে। ননিবাবু এখানকার পুরনো লোক আর খুব এফিশিয়েন্ট। তাছাড়া জেনারেল ম্যানেজারের মাস 2 মধ্যে ব্যাংকে প্রায় সমস্ত ডিপার্টমেন্টেই মাস্টারমশাইকে ঘুরিয়ে আনলাম। লেজার, লোন, ফিক্সড ডিপোজিট, অ্যাকাউন্টস, ডিসপ্যাচ, কোনো বিভাগই বাদ রইল না। কিন্তু সব জায়গা থেকেই অভিযোগ আসতে লাগল। মাস্টারমশাই সর্বত্রই অপ্রিয় হয়ে উঠেছেন। তিনি ক্যাওস সৃষ্টি করেন। তাকে নিয়ে কাজ করা অসম্ভব। কর্তৃপক্ষের কাছে তার নামে রোজ নানান ধরনের অভিযোগ যেতে শুরু করল। ভারী চিন্তিত হয়ে পড়লাম। মাস্টারমশাইয়ের চাকরি বুঝিয়ে আর রাখা গেল না। এর মধ্যে একদিন তার বাসায় গেলাম। খেতে নিমন্ত্রণ করেছিলেন মাস্টারমশাইয়ের স্ত্রী। নানা রকম তরকারি রেঁধে পাতের 4 ধারে সাজিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, উনি কেমন কাজকর্ম করছেন নিরুপম? আশায় উৎসুক তার চোখের দিকে তাকিয়ে আমি ফের ভাত মাখতে মাখতে মাথা নিচু করে জবাব দিলাম, ভালোই। কেমন বলিনি গীতা? ইচ্ছে করলেই উনি পারবেন? বারে পারবেন না আমি বলেছি নাকি? কিন্তু ডিসপ্যাচ থেকেও যখন ক্রমাগত অভিযোগ আসতে লাগলো, আমি মাস্টারমশাইকে ডেকে বললাম, কেয়ারটেকার প্রফুল্লবাবু কাজ ছেড়ে দিয়েছেন। আপনি তার জায়গায় কাজ করুন, বেয়ারাদের দেখাশোনা করবেন। সমস্তটা না শুনে না জেনে বারবার তুমি আমাকেই জব্দ করছো নিরুপম। ডিসপ্যাচার ভুবনবাবু সেদিন কানাই বেয়ারাকে সামান্য কারণে যেভাবে গালাগালি করেছিলেন তা কোনো ভদ্রলোক করে না। কোন ভদ্রলোকে তা সইতে পারে বলতো? আমি আপত্তি করেছিলাম, তাই বুঝি তিনি এসে তোমায় লাগিয়েছেন। সে যাক, আপনি আজ থেকে বেয়ারাদের ধার নিন। ওরা কখন আসে কখন যায় লক্ষ্য রাখবেন। যে ডিপার্টমেন্টে যে কজন বেয়ারার দরকার হবে ঠিক হিসেব করে দেবেন। দেখবেন কেউ যেন ফাঁকি না দেয়, চুপচাপ বসে থাকে। এই হলো মোটামুটি কাজ। বোধহয় এতে আপনার খুব একটা অসুবিধা হবে না। রাগে অভিমানে মাস্টারমশাই যেন কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তার মানে তুমি আমাকে অপমান করছো? তার মানে বেয়ারাদের সর্দারি করা ছাড়া আর কোনো কাজের যোগ্য বলে তুমি আমাকে মনে করছো না? কি মনে করছি না করছি সেসব আলোচনা পরে এক সময় করব। আপাতত আমি ভারী ব্যস্ত। মাস্টারমশাই বেরিয়ে গেলেন। প্রথম দিন কয়েক বেয়ারাদের কাছ থেকে অভিযোগ আসতে লাগলো। মাস্টারমশাই বড় রূঢ়ভাষী, হাজিরা সম্বন্ধে ভারী কড়াকড়ি তার।
চালচলন, আচার ব্যবহার সম্বন্ধে ভারী খুঁতখুঁতে। একদিন নাকি কি একটা বেফাঁস কথা বলার জন্য শীতলকে চড় মেরেছিলেন, কিন্তু সপ্তাহ 2 বাদে অভিযোগের ধরনগুলি অন্যরকম হতে শুরু করল। মাস্টারমশাই বেয়ারাদের হয়ে প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে ঝগড়া করেছে। কোনো বেয়ারাকে একটু রাগ করবার উপায় নেই, কড়া কথা বলবার উপায় নেই। মাস্টারমশাই তেড়ে এসে প্রতিবাদ করবেন। কোনো ব্যক্তিগত কাজকর্ম তাদের পাঠালে চলবে না। তাহলে অফিসের কাজ সাফার করে বাবুদের কেবল পান সিগারেট জোগাবার জন্য ওদের রাখা হয়নি? ভালো চান তো বেয়ারাদের সর্দারি থেকে এক্ষুনি মাস্টারমশাইকে সরিয়ে আনুন। আশকারা দিয়ে দিয়ে ওদের উনি মাথায় তুলে ছাড়বেন দেখছি। আচ্ছা যান, আমি দেখছি। ইয়ার ক্লোজিং এর সময় কাজ সারতে সারতে রাত প্রায় 8টা হলো। অফিসের আর সব ডিপার্টমেন্ট চলে গেছে। নিজের ডিপার্টমেন্টের 2 জন সহকর্মীর সঙ্গেই বেরিয়ে পড়লাম। খানিক যেতেই মনে হলো দেরাজটা চাবি বন্ধ করে আসেনি। কতগুলি জরুরি চিঠি টেবিলের ওপরেই পড়ে আছে। সহকর্মীদের ছেড়ে দিয়ে আমি ফের এসে ঢুকলাম অফিসে। গেটের কাছে দারোয়ানটা খৈনি টিপছে। মাথা নিচু করে সেলাম জানালো। দেরাজের চাবি বন্ধ করে ফিরে আসছি, হঠাৎ লক্ষ্য করলাম অফিসে পূর্ব দক্ষিণ কোণে ডিসপ্যাচ ডিপার্টমেন্টের কাছাকাছি আলো জ্বলছে। মৃদু আলাপ শোনা যাচ্ছে জন কয়েকে। বেহারাদের জন কয়েক অফিস বিল্ডিং এ এই রাত্রে থাকে। ছাদের ওপর রান্না বান্না করে খায় দায়। ভাবলাম তারাই হয়তো আড্ডা দিচ্ছে। ফিরে আসছিলাম, হঠাৎ কানে এলো, আচ্ছা, স্বাধীনতা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ জানো তোমরা? এই যে মাস্টারমশাইয়ের গলা। এত রাতে মাস্টারমশাই এখানে কি করছেন? কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম। দেখলাম 7-8টা ছোট ছোট টুল পেতে শীতল, বিপিন, নিবারণ, কানাই এবং আরো কয়েকজন মাস্টারমশাইকে ঘিরে বসে আছে। ডিসপ্যাচারের চেয়ারটার কাছে বসেছেন মাস্টারমশাই। সবাইকে ছাড়িয়ে কাঁচা পাকা চুলে ভর্তি তার মাথাটা উঁচু হয়ে উঠেছে। বেয়ারাতে কারো হাতে খাতা পেন্সিল, ব্যাংকেরই সব বাতিল কাগজপত্র, কারো হাতে খড়িয়া স্লেট। আমাকে দেখে মাস্টারমশাইয়ের ছাত্রের দল সবাই স্তব্ধ হয়ে রইল। মুহূর্তকাল আমিও কোনো কথা বলতে পারলাম না। তারপর বললাম, এসব কি হচ্ছে মাস্টারমশাই? ক্লাস নিচ্ছেন নাকি? না না, ক্লাস প্লাস কিছু নয়, অমনি ওদের একটু দেখিয়ে দিচ্ছিলাম। অফিস ডিসিপ্লিনটা ভালো করে আয়ত্ত করানোই অবশ্য আমার উদ্দেশ্য, কিন্তু তার জন্য আক্ষরিক শিক্ষাটাও তো কিছু কিছু দরকার। কি বলো? ঘাড় নেড়ে সম্মতি জানালাম। এদের মধ্যে একটি ছেলে কিন্তু অদ্ভুত মেরিটেরিয়াস, আমাদের এই কানাই। চেনো ওকে? 12-13 বছরের রোগা কালোপানা একটা ছেলের দিকে তাকিয়ে বললাম, চিনি। অদ্ভুত মাথা, ইংরেজি বলো অঙ্ক বলো সব বিষয়ে সমান উৎসাহ। হ্যাঁ, এইসব ছেলেকে দিয়েই স্কলারশিপের অ্যাটেম্পটটা নিতে হয়। প্রায় ক্লাস 6-এর স্ট্যান্ডার্ডে আছি জানো। খানিকটা কেয়ার নিতে পারলে ওকে ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট করে তোলা যায়। বেরিয়ে আসছিলাম, দেখি মাস্টারমশাই আমার পেছনে পেছনে আসছে। আমার পাশাপাশি হাঁটতে হাঁটতে বললেন, চলো আমিও যাচ্ছি। একটা রিকোয়েস্ট নিরুপম, এসব কথা যেন গীতার মা কি জেনারেল ম্যানেজারের কানে না যায়। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে তো? কথা দাও। মনে মনে হাসলাম। প্রথম মাস্টারি মাস্টারমশাই এমন লুকোচুরি ভেতরেও শুরু করেছিলেন। শেষ হলো আজকের নিবেদন। নরেন্দ্রনাথ মিত্রের লেখা হেডমাস্টার। কণ্ঠে যারা প্রাণ দিয়েছেন, গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি কৃষ্ণেন্দু, নুরুদ্দিন, নিতাই ও পরিমলের চরিত্রে শুভম মিত্র, মাস্টারমশাইয়ের চরিত্রে কৌশিক বন্দ্যোপাধ্যায়, নানি, বাবা ও নিত্যনারায়ণের চরিত্রে শুভজিৎ ভট্টাচার্য, নাতনির চরিত্রে দেবলীনা বিশ্বাস, স্ত্রীর চরিত্রে মৌমিতা চন্দ্র, গীতার চরিত্রে কৃষ্ণকলি দাস,
জনৈক, সতীশ ও গুপ্তর চরিত্রে রাহুল অধিকারী, লাবণ্যের চরিত্রে ঈশানী দে, পোস্টার ডিজাইনিং পিয়ালি চ্যাটার্জি মল্লিক, শব্দগ্রহণ ও আবহে তারাঙ্গা স্টুডিও, সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় সম্রাট রায়। তাহলে আজ আপনাদের হেডমাস্টার গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা করে লাইক, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন গল্প ছড়িয়ে পড়ে সবার মনে মনে। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বই পতঙ্গ, যেখানে কল্পনা জ্বলে ওঠে।